একটু আসতে চাই সার্জিস, যে অভিযোগটা শহীদুল ইসলাম বাবুল বললেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ নাই আওয়ামী লীগের করেছেন তাদেরকে যে নাহিদ ইসলাম বলল দলে আসার জন্য, সেই জায়গাতে আমরা কিন্তু এই অভিযোগটা শুনেছি এর আগে এনসিপির দিক থেকে যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। তাহলে এখন যদি এই অভিযোগ কেউ এনসিপির দিকে তুলে তাহলে কি হবে জবাব? জি, আমি আপনার উত্তরটা দিচ্ছি। তার আগে আমি এই বিষয়ে জাস্ট একটু অ্যাড করতে চাই, যেটা হচ্ছে কি দেখেন, এই নির্বাচন না, শুধু এই অভ্যুত্থানের অনেক আগে থেকে যখন অনলাইনে বিভিন্ন রাজনৈতিক বা দলীয় মিটিং হতো, তখন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু একটা জিনিস বলতেন যে এর পরবর্তীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তারা জাতীয় সরকার গঠন করবে। তো জাতীয় সরকারের এই জায়গাটাতে বিরোধী দল থেকেও মন্ত্রী পরিষদে কেউ কেউ থাকতে পারে। তো সেটার আমরা কোনো ধরনের বাস্তবায়ন তো দেখি নাই। সো এখানে একটা তো কমিটমেন্ট ব্রেক, আমরা সেটা প্রত্যাশাও করিনি আসলে। কিন্তু তার পরবর্তীতে একটা জিনিস আমাদেরকে খুব আশাহত করেছে এবং আমাদের মনে হয়েছে যে এটা জোট সঙ্গীদের সাথে এক প্রকার প্রতারণা। যে জিনিসটা হচ্ছে দেখেন, বিএনপির মন্ত্রিসভার 25 জন মন্ত্রী আছে, পূর্ণমন্ত্রী। তার মধ্যে অন্তত একজন তো জোটসঙ্গী কোনো একটা রাজনৈতিক দলের প্রধান কাউকে দেওয়া যেত। যেমন ধরেন বিএনপির পরে যে রাজনৈতিক দলটা সেটা গণ অধিকার পরিষদ, সেখানে প্রধান হচ্ছেন জনাব নুরুল হক নূর। তিনি কিন্তু বিগত সময় লড়াই সংগ্রামের এবং সবচেয়ে নির্যাতিত যে কয়েকজন নেতা রাজপথে তার মধ্যে একজন। তাহলে মানে আমি এক্সাম্পল হিসেবে বলছি, তিনি কিংবা অন্য কেউ যদি অন্তত একজনও মন্ত্রী হতেন তাহলে আমরা এটা দেখতাম যে বিএনপি ওইটুকু উদারতা দেখিয়েছে, বিরোধী দল বাদ দিলাম, অন্তত তাদের জোট সঙ্গীদের কাউকে স্পেসটুকু দিয়েছে। কিন্তু ক্ষমতায় এই ধরেন 2/3 আসন পেয়ে আসার সাথে সাথে যদি ভাই মাত্র যেটা বললেন যে বিএনপি জোট নির্ভর দল না, কিন্তু ওই সময় নির্বাচনের পূর্বে এই যে একটা সামগ্রিক একটা শক্তি, একটা বিভিন্ন দলের একটা কমিটমেন্ট কিংবা তাদের যে একটা সমর্থন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো তখন মানে ক্ষমতায় আসার আগে দলগুলোর প্রয়োজন, ছোট হোক বড় হোক, কিংবা ক্ষমতায় আসার পরে তাদেরকে একটা মন্ত্রণালয় ছেড়ে দেওয়ার মতো যদি উদারতা না দেখানো হয়, তাহলে পরবর্তীতে আমি এটা শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, আগামীতেও তো নির্বাচন আসবে, তখন কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো জোট সঙ্গী হিসেবে বিএনপির উপরে আস্থাটা রাখতে পারবে না। এবার আমি যদি আপনি যে প্রশ্নটা করলেন ওই জায়গাটাতে আসি, জনাব নাহিদ ইসলাম গতকালকে স্পষ্ট করে একটা কথা বলেছেন, 3টা লেয়ারে এই কথাটা। প্রথম কথাটা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে বলছি, যারা বিগত সময়ে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামায়াত বলেন, ছাত্রদল, যুবদল, গণ অধিকার, যে কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত, শুধু একটা না কিন্তু, আমরা কেন জানি শুধু ছাত্রলীগ শব্দটা নিয়ে আসা হচ্ছে, সবগুলো নামই বলেছেন, এগুলোর সাথে সম্পৃক্ত ছিল যারা তাদের জায়গা থেকে এখন এনসিপির আদর্শকে ধারণ করবে, সেকেন্ড লেয়ার। এবং থার্ড লেয়ার হচ্ছে যাদের অভ্যুত্থান বিরোধী কোনো ভূমিকা নাই, যারা বিগত ফ্যাসিস্টের সাথে কোনো মানুষের উপর জুলুম অত্যাচারের সাথে সম্পৃক্ত ছিল না, এবং যারা এই জুলাই গণহত্যার সাথে সরাসরি অংশগ্রহণ করেনি। তারা যদি চায় তাহলে তারা বিএনপি হোক, এনসিপি হোক, অন্য যে কোনো রাজনৈতিক দল হোক, সেখানে অংশগ্রহণ করতে পারবে। আমাদের এনসিপির যে দরজা সেটাও তাদের জন্য খোলা থাকবে। আমরা কেন এটা বলেছি? কারণটা হচ্ছে, আপনারা দেখেন, যেই মানুষগুলো নিরপরাধ, যেই মানুষগুলো তাদের জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগকে সঙ্গ দেয়নি, এটা আপনি আমি আমরা সবাই স্বীকার করব যে ধরেন আওয়ামী লীগের যারা সমর্থক বা ভোটার ছিল তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষে সবাই রাস্তায় নামেনি। যদি নামতো আরও এটা রক্তক্ষয়ী হতো। আপনি দেখবেন যে জুলাইয়ের মধ্যবর্তী সময়ের পরে আওয়ামী লীগের লোক দ্বারা কখনো রাজপথে আমাদেরকে দমন করতে পারেনি, কারণ মানুষ তাদের কথা শুনে আওয়ামী লীগের লোকও তেমন একটা নামে নাই। না, দমন করছে কাদেরকে দিয়ে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে। গুলি চালিয়েছে কাদেরকে দিয়ে? পুলিশকে দিয়ে। কিছু কিছু নেমেছিল, একেবারে বলবো না যে, কিন্তু সবাই নামেনি। আমরা যেটা বলছি, কিছু কিছু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকজন নেমেছিল, এবং তারা তো স্বীকৃত অপরাধী, তাদেরকে আমরা ওইটুকু দেখেছি, এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হয়তো অনেকের বিরুদ্ধে চলছে। আমরা বলছি যারা ওটাকে মৌনসম্মতি পর্যন্ত দেয়নি, ওইটার পক্ষে আওয়ামী লীগের পক্ষে রাস্তায় নামেনি, এবং যারা একটা এই জুলাইয়ের পক্ষে ছিল, স্থানীয়ভাবে এখনো গ্রহণযোগ্যতা আছে, স্বাভাবিকভাবে বসবাস করছে, এখনো এবারও ভোট কেন্দ্রে গিয়েছে, এবং মানুষের তাদেরকে নিয়ে অভিযোগ নাই, ওই নিরপরাধ মানুষগুলো যদি এই বিভিন্ন দলে তারা মানে আসার অন্তত সমর্থক হওয়ার সুযোগটা না পায়, তাহলে দুইটা সিনারিও হবে। তারা তাদের পূর্বের জায়গায় ফিরে যাবে, ওই জায়গাটাকে সংগঠিত করবে, এবং এই রাজনৈতিক আকাঙ্ক্ষা যে মানুষগুলো তারা কিন্তু রাজনীতির সাথে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সম্পৃক্ত হয়, তখন তারা মনে করবে যে আমরা তো ওইটাকে সমর্থন করিনি, তারপরও যারা আমাদেরকে স্পেসটা দিচ্ছে না, তাহলে তারা কোন ভালোটা।
So কিন্তু কিন্তু আমি বুঝলাম সার্জিস, কিন্তু আমরা কি করে বুঝবো যে তারা সমর্থন করেনি? তারা তো বলছেও না, আমরা তো ওরকম ভাবে বলতে শুনছি না যে শেখ হাসিনার অপরাধ নিয়ে কেউ সোচ্চার, ওরকম তো আমরা দেখছি না। এটাই মানে আমাদের জায়গাটা কিরকম হবে, ধর কেউ আমাদের কাছে এসে আগ্রহ প্রকাশ করলো, তাকে আগে এইটুকু প্রথমে আমরা তো অবশ্যই এটা যাচাই করব যে তার এই সম্পৃক্ততা পূর্বে ছিল কিনা, এখন আছে কিনা, জুলাই কেন্দ্রিক সময় অনলাইনে বলি অফলাইনে বলি তার অবস্থানটা কি ছিল। তাহলে এই যে লাইনটা একটু, তো এটা আমরা যাচাই করব। যাচাই করার পরে ওইটুকু তার সাথে একটা কমিটমেন্ট বা তার জায়গা থেকে ওইটুকু তাকে প্রকাশ করতে হবে যে সে মনে করে যে শেখ হাসিনা এই গণহত্যার জন্য দায়ী, শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এটা কার্যকর হওয়া উচিত, এবং সে মনে করে যে ওই বিষয়গুলোর জন্য আওয়ামী লীগ যেগুলো করেছে আওয়ামী লীগের অনুতপ্ত হওয়া উচিত এবং সেগুলোর মধ্যে না। এরপর যদি আসে তাহলে আমরা মনে করি তাদেরকে যদি আমরা যে যেখানে যেতে ইচ্ছুক এটা নিয়ে নেওয়া হয়, তাহলে বরং আমরা যেভাবে আওয়ামী লীগকে আইনগতভাবে যে প্রক্রিয়া যাচ্ছে নিষিদ্ধ করতে, পাশাপাশি মাঠ পর্যায়ে যে সাংগঠনিক পর্যায় এটাতেও আওয়ামী লীগকে বিভাজিত করার মধ্য দিয়ে আমাদের অ্যাকচুয়াল যে গন্তব্য ওইদিকে আগানো সম্ভব। আচ্ছা।